এই ত্রিপুরা জেলা সারা দেশেই গত আগস্ট মাস থেকে শুরু হয়েছে। সারা দেশে 10.5 লক্ষাধিক যারা আমাদের পার্টির সরাসরি সদস্য, তারা এই আভ্যন্তরীণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন। ভারতবর্ষের কোনো রাজনৈতিক দলে এই ব্যবস্থা নেই, এই সুযোগ নেই। কিন্তু একটা রাজনৈতিক দলের তার সাংগঠনিক এই প্রক্রিয়া বা সম্মেলন, আমরা কেন এটাকে নিয়ে আজকে জনসভা করছি? ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর এই দেশের জনগণের স্বার্থ ছাড়া তাদের দৈনন্দিন জীবনের, বিশেষ করে সংখ্যাগুরু অংশের যারা মানুষ, অর্থাৎ শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, দিনমজুর, জুমিয়া, খেটে খাওয়া মানুষ, তাদের দৈনন্দিন জীবনের সমস্যা, দৈনন্দিন জীবনের নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে তাদের যে বেঁচে থাকার লড়াই, তার বাইরে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর আর অন্য কোনো ইস্যু নেই। সেই ইস্যুগুলোই আমাদের এই সম্মেলনের, প্রতিনিধি সম্মেলনের আলোচনার বিষয়বস্তু। আগামী দিন জনগণের ইস্যুকে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যাব, তাদের দৈনন্দিন জীবনের সংকটকে আমরা কিভাবে আরো সহজতর করার জন্য সেইভাবে দেশের সরকারকে, রাজ্য সরকারকে তাদের নীতি পরিবর্তনের মধ্য দিয়ে বা কাজের মধ্য দিয়ে মানুষের পক্ষে আমরা টানতে পারব, এটাই আমাদের লড়াই। আমরা আমাদের এই 24তম শুধু কৈলাসহর মহকুমা সম্মেলন না, এটা আমাদের দেশেরও 24তম সম্মেলন, অর্থাৎ আগামী এপ্রিল মাসে আমরা সর্বভারতীয় স্তরে সারা দেশ থেকে আমাদের এই প্রক্রিয়া সম্পন্ন করে আমরা মিলিত হব তামিলনাড়ুর মাদুরাইয়ে। যে সময়েতে আমাদের এই সম্মেলন চলছে, এই সময় আমাদের দেশের মানুষের সামনে খুবই কঠিন সময়। গত 10.5 বছর ধরে আমাদের দেশের কেন্দ্রীয় সরকারে এবং আমাদের রাজ্যেও এমন একটা দল সরকার চালাচ্ছে, এই দল তাদের সমস্ত কর্মসূচিতে, সমস্ত কর্মকৌশলে দেশের কোটি কোটি মানুষকে ঠকিয়ে তাদের স্বার্থকে হরণ করে কিভাবে দেশের মুষ্টিমেয় কিছু পরিবারকে সেবা করা যায়, তাদের সম্পদের পাহাড় আরো স্ফীত করা যায়, আমরা দেখেছি বা দেখছি গত 10.5 বছর ধরে এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের উপরে নানাভাবে সেই কর হোক বা তাদের আয় কমিয়ে দেওয়া হোক বা তাদের অধিকার খর্ব করে হোক, এই কাজগুলি করে চলেছে। এবং সর্বশেষ
এই সরকারের যে নক্কারজনক ভূমিকা আপনারা দেখেছেন, সারা দেশ পৃথিবী দেখেছে। মাত্র গত 10 বছর কালে আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী তার প্রধানমন্ত্রীত্বের কালে একজন ব্যবসায়ী গুজরাটের গৌতম আদানি ফুলে ফেপে আজকে শুধু এই দেশের সর্ববৃহৎ পুঁজিপতি না, সারা পৃথিবীরও প্রায় 10 জন পুঁজিপতির মধ্যে একজনে পরিণত হয়েছেন। কিভাবে? একদিক থেকে হলো আমাদের দেশের সরকার অর্থাৎ বিজেপি সরকার তাদের অন্যায় পৃষ্ঠপোষকতা, এদেশের শ্রমিক কৃষককে শোষণ করে, কিন্তু তার মধ্যে শুধু সীমাবদ্ধ না, অনৈতিকভাবে এই দেশের জনগণের উপরে আরো বেশি দ্রব্যমূল্য বৃদ্ধি, আরো বেশি নানা ধরনের অর্থনৈতিক চাপ সৃষ্টি করে। এবং আপনারা দেখেছেন কদিন আগে আমাদের দেশের কোনো এজেন্সি যারা অপরাধের এরকম তদন্ত করে তাদের তো কোনো হিম্মত হয়নি, এগুলা তো সব সরকারের পরিচালিত। অন্য একটা দেশ আমেরিকা তারা তদন্ত করে বের করেছে, কেননা এই মুক্ত বাণিজ্যের এই কালে আমেরিকা বা ইউরোপ, জাপান সে সমস্ত দেশের ব্যবসায়ীরাও অবাধে এদেশে ব্যবসা করছে। তাদের দেশের ব্যবসায়ীরা এখন ব্যবসা করতে এসে দেখছে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীর সবচেয়ে কাছের বন্ধু গৌতম আদানি বিদ্যুৎ উৎপাদন করতে গিয়ে, বিশেষ করে বিকল্প বিদ্যুৎ, সোলার, সূর্যরশ্মি দিয়ে যে নানাভাবে বিদ্যুৎ উৎপাদন করা হয়, সে বিদ্যুৎ বিভিন্ন রাজ্যকে কিনতে বাধ্য করা হচ্ছে। সেই সমস্ত রাজ্য সরকারগুলোকে ঘুষ দিয়ে এবং আমাদের দেশের সরকারের যে এজেন্সি এগুলো নিয়ন্ত্রণ করে তাকে ঘুম পাড়িয়ে রেখে সে দেশের একটা আদালত গৌতম আদানিকে গ্রেপ্তারের জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তো আমাদের দেশের জনগণের তরফ থেকে, বিরোধী দলগুলোর তরফ থেকে আওয়াজ উঠেছে যে আমাদের দেশের একটা শিল্পপতি, তার আগেও তার বিরুদ্ধে নানাভাবে নানা রকম অভিযোগ উঠেছে। সর্বশেষ দেশের বিভিন্ন রাজ্যের জনগণকে, মানুষকে, এই দেশের জনগণকে ঠকানোর জন্য সেই পথে গেছে। এটা আলোচনা হোক। সংসদ এখনো চলছে, প্রায় 1 সপ্তাহ সংসদ চলেনি। গৌতম আদানির বিষয়ে আলোচনার জন্য আলোচনা চেয়েছে, আমাদের সরকার আলোচনা করতে দেবে না। কারণ এই সরকারের পরম বন্ধু শুধু তিনি একা নন, এরকম আরো অনেকে যারা এই দেশের সাধারণ মানুষকে ঠকাচ্ছে, এই দেশের যুবকদের ঠকাচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠানো যাবে না, তাদের বিরুদ্ধে তদন্ত হবে না, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না। এই হলো আমাদের দেশের সরকার। আমাদের দেশের কৃষকরা, সাথে শ্রমিকরাও, সারা দেশের কৃষক সংগঠন একটা ছাতা তলে এসে সংযুক্ত কিষাণ মোর্চার নামে এবং তার সাথে সমস্ত
ট্রেড ইউনিয়ন অর্থাৎ শ্রমিকদের সংগঠন মিলে বিগত 10 বছরে 7-8টা সর্বভারতীয় ধর্মঘট করেছে। কৃষকদের আন্দোলনে যৌথভাবে তারা নেমেছে। দাবি কি? দাবি খুব সামান্য, যে আজকে আমাদের দেশের সরকার এই দেশের শিল্পপতিদেরকে তাদের পুঁজির পাহাড়কে আরো বাড়ানোর জন্য দেশে শিল্প বিকাশের নামে প্রতি বছর 17 থেকে 18 লক্ষ কোটি টাকা বড় বড় পুঁজিপতিদের তাদের কর ছাড় দে, ভর্তুকি দে, তাদের ঋণ মুকুব করে। কিন্তু আমাদের দেশের অর্থনীতিতে এই শিল্পপতিদের তাদের যোগদান কতটুকু? আমাদের দেশের শ্রমবাজারে কর্মসংস্থানের ক্ষেত্রেতে তারা কত শতাংশ যুবক যুবতীকে বা শ্রমিককে তারা কাজ দেয়, বা যারা কাজ করে বাজার দর হিসাবে তাদের মজুরি, তাদের বোনাস, নানা রকম সুযোগ সুবিধা কতটুকু দেয়? যত সামান্য। সারা পৃথিবীতে এখন প্রতি বছরেই কোন দেশের সাধারণ নাগরিক, কোন দেশের শ্রমিকরা, কোন দেশের কৃষকরা, তাদের জীবনমান কেমন আছে, মানুষের জীবনযাত্রার মান কিরকম, তার নানা ধরনের সমীক্ষা হয়, সমীক্ষা রিপোর্ট বের হয়। ভারত সেই তালিকাতে সবার পেছনে। সারা পৃথিবীতে যে ক্ষুধার তালিকা, অর্থাৎ কোন দেশে জনসংখ্যার বেশিরভাগ ক্ষুধার্ত তারও হিসাব নিকাশ হয়, সেই তালিকাতেও এই ভারতবর্ষের নাম, অর্থাৎ ক্ষুধার্ত মানুষের যে সংখ্যা সেদিক থেকে ভারত অন্যতম। আমরা পেছন থেকে একেবারে সামনের সারিতে। এই শিল্পপতিদের কোনো ভূমিকা নেই। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষকে তার জীবিকা দেওয়ার জন্য, তাদের সংসার চালানোর জন্য তাদের সে অংশগ্রহণ সেরকম ভাবে নেই। সেই ক্ষেত্রেতে এখনো আমাদের দেশকে বলা হয় কৃষি প্রধান দেশ। কেন কৃষি প্রধান দেশ বলা হয়? বলা হয় এই কারণে, ভারতবর্ষের 70% মানুষের তার জীবন জীবিকা এটা নিবারণ হয় এই কৃষিকাজের মধ্য দিয়ে। হয় মাঝারি কৃষক বা ক্ষুদ্র কৃষক বা প্রান্তিক চাষি বা ক্ষেত মজুর, দিন মজুর, এই ক্ষেতে কাজ করেই তারা জীবিকা নির্বাহ করেন। তো আমাদের দেশের কৃষকদের তাদের ন্যায্য দাবি আমরা সরকারের কাছ থেকে, অন্যান্য অংশের নাগরিকেরা মানে সরকারি কর্মচারী কাজ করুক বা না করুক মাস শেষে একটা বেতন পান, তাদের প্রতি কোনো ঈর্ষা না, তারাও আমাদের ঘরের ছেলে মেয়ে। কিন্তু আমরা চাই 70% মানুষের পেট ভরার জন্য আমরা ব্যবস্থা করি। কাজেই এই কৃষি করার জন্য সার, ঔষধ, আরো অন্যান্য সরঞ্জাম যাতে আমরা ন্যায্য মূল্যে আমরা পাই, আমাদের রক্ত ঘাম করা ফসল তার যাতে ন্যায্য মূল্য আমরা পাই। সে ন্যায্য মূল্য কিভাবে ধরা হয়েছে? যে একটা ফসল তুলতে যে খরচ
খরচের 1.5 গুণ। এটাই ন্যায্য মূল্য। সরকার সেই মূল্যে কেনার ব্যবস্থা করুক। তার সাথে এদেশের কৃষকরা ব্যাংক থেকে হোক বা কোঅপারেটিভ থেকে হোক বা দাদনদার মহাজনদের থেকে হোক যে ঋণ গ্রহণ করেছে এটা মকুব করা হোক। যদিও এর সঠিক কোনো হিসাবপত্র নেই, তারপরেও অনুমান করা হয়েছে যদি কৃষকদের এই সমস্ত ঋণ মকুব করতে হয়, তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য দামে সরকারকে কিনে নিতে হয় এবং দেশের মানুষের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে এরা যে উৎপাদন বাড়াবে, সে উৎপাদনের জন্য যদি কৃষককে সস্তা সার, ওষুধ, বীজ সরবরাহ করতে হয়, সরকারকে কত টাকা দিতে হতে পারে? সাকুল্যে বছরে 7 থেকে 8 লাখ কোটি। তাহলে যে সরকার এই দেশের হাতে গোনা কিছু শিল্পপতিকে 17-18 লক্ষ কোটি টাকা ছাড় দিতে পারে, কেন পারবে না দেশের 70 লাখ মানুষকে যারা খাবার ব্যবস্থা করে সে কৃষকের জন্য? তারা এই কাজ করবে না। কদিন আগেও আপনারা দেখেছেন আমাদের দেশের কৃষকরা গত 21 সালে প্রায় 13 মাস লড়াই করে লিখিতভাবে সরকারের কাছ থেকে প্রতিশ্রুতি আদায় করেছে যে সরকার তাদের দাবিগুলো মেনে নেবে। এই সরকার আরো 2 বছর চলে গেল, এই দাবি মানেনি। কদিন আগেও পাঞ্জাব, হরিয়ানা থেকে কৃষকরা আবার আসছিলেন, তাদেরকে আটকে দেওয়া হয়েছে। সিআরপিএফ এর লাঠিপেটা করে, কাঁদানে গ্যাস ছড়ে, এই ঠান্ডায় জল কামান মেরে এই দেশের সরকার তাদের কথা শোনার সময় নেই, তাদের বক্তব্য শোনার সময় নেই, তাদেরকে দেয়া লিখিত প্রতিশ্রুতি পালন করার কোনো উদ্যোগ নেই। তাহলে কি কাজে ব্যস্ত? আপনারা দেখেছেন আমাদের সরকার ব্যস্ত এখন এদেশের কিছু অন্ধ মৌলবাদী সংগঠন, যাদের পেছনে ঠিকানা খুঁজতে গেলে দেখা যাবে এরা আরএসএস, বিজেপির সাথে তাদের গাঠবন্ধন। এ লোকগুলো উদ্দেশ্যপ্রণোদিতভাবে সারা দেশে কোথাও পুরনো মসজিদ, কোথাও পুরনো মাজার, কোথাও পুরনো গির্জা, অন্য ধর্মের উপাসনালয়, কোনোটার বয়স 1000 বছর, 800 বছর, 900 বছর, 500 বছর। শুধু বাবরি মসজিদ না, এটা তো যেভাবে হোক একটা তার ফয়সালা করে দিয়েছে। এগুলো নাকি কোনো একটা মন্দিরের উপর তৈরি করেছে, তা তদন্ত করতে হবে, এগুলি খুঁড়তে হবে, এগুলো নিয়ে নতুন করে সার্ভে করতে হবে। 1991 ইংরাজিতে আমাদের দেশে আইন হয়েছে। সে আইনটা কি? 1947 ইংরাজির 15ই আগস্ট, সেদিন যে মন্দির, যেখানে মন্দির ছিল, যেখানে মসজিদ ছিল, যেখানে গির্জা ছিল, যেখানে বুদ্ধ মন্দির ছিল, সেখানে সেটাই থাকবে। নতুন করে তার কেউ কোনো ঠিকানাকে খুঁজতে পারবে না। আর আমাদের দেশের সরকার এগুলোকে সব করে দিয়ে দেশে আরেকটা হইচই সৃষ্টি করো, অস্থিরতা তৈরি করো। এই দেশের ক্ষুধার্ত যুবক, এই দেশের সংগ্রামরত এই শ্রমিক, কৃষক, এদের মধ্যে বিভাজন আনো। যাই হোক, সৌভাগ্যের বিষয় আপাতত
আমাদের দেশের সর্বোচ্চ আদালত, মাননীয় আদালত, তারা একটা রায় দিয়েছে যে এগুলো নিয়ে নতুন করে কোনো প্রশ্ন তোলা যাবে না। আর একটা শুনানি অবধি আমরা আশা করি আমাদের দেশের সর্বোচ্চ আদালত এদেশের আইন সংবিধান রক্ষা করার জন্য এবং এই দেশে যাতে শাসক দল তার ব্যর্থতা চাপা দেওয়ার জন্য এই যে নতুন করে এই সুরসুরি দেওয়ার চেষ্টা করছে, এই সুযোগ দেবে না। একটু আগে তপনদার কাছ থেকে শুনেছেন, আমাদের দেশের সরকার সেখানে থেমে নেই। আমাদের দেশ বেকারিতে সারা পৃথিবীর মধ্যে যে সর্বোচ্চ বেকারির এই দেশ, ধনী গরিবের বৈষম্যের দিক থেকে সারা পৃথিবীতে দ্বিতীয় দেশ ভারতের মতো নেই। একদিকে আম্বানি আদানি, এদের সম্পদের পাহাড় আকাশ ছোঁয়া, যেখানেই হাত দেন, যেখানেই চুপ পড়ে, রেল লাইন, বিমান ঘাঁটি, জাহাজের বন্দর, কয়লা খনি কার? হয় আদানির, হয় আম্বানির। এত সম্পদ, আরেকদিকে কোটি কোটি মানুষ, দুবেলা তার খাওয়ার ব্যবস্থা নেই। সমীক্ষা বলছে আমাদের দেশের বাচ্চারা, শিশুরা, এদের উচ্চতা কমে গেছে, ওজন কমে গেছে। এই দেশের ৫৫% মহিলা রক্তশূন্যতায় ভোগে। সেই মহিলা যখন সন্তান জন্ম দেয়, জন্ম থেকেই সেই শিশু কম ওজন নিয়ে পৃথিবীতে আসে, ধীরে ধীরে রোগগ্রস্ত হয়। পৃথিবীর সর্ববৃহৎ জনসংখ্যা, কিন্তু আরেক দিক থেকে সর্ববৃহৎ স্বাভাবিকভাবে না বাড়া এরকম জনসংখ্যার দেশ হচ্ছে ভারত। কার কারণে? আমাদের দেশের বর্তমান সরকারের তাদের এই দৃষ্টিভঙ্গির কারণে, তাদের এই নীতির কারণে। তাহলে সেদিকে নজর দিতে হবে না, সেদিকে নজর নেই। নজর কোন দিকে? তপনদা বলেছেন দেশের নাকি উন্নতি হতে পারে একমাত্র এক দেশ এক ভোট, যেটা বলেনি এক নেতা এক দল, এক ধর্ম এক ভাষা, এগুলো হলো অব্যক্ত, এগুলো বলা হয়নি। মোরকে হলো এক দেশ এক নির্বাচন, আর মোরকের ভিতরে হলো এক নেতা এক দল এক ভাষা এক ধর্ম। এক নেতার কথায় উঠতে হবে, বসতে হবে। নাকি আমাদের দেশে এত ভোট হয়, লক্ষ লক্ষ কোটি টাকা খরচ হয়, একটা নির্বাচন হলে এই টাকাগুলো বাঁচবে। কে খরচ করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা? হ্যাঁ ঠিক, আমাদের দেশে অনেকগুলো নির্বাচন হওয়ার জন্য অনেক টাকা খরচ হয়, কিন্তু সরকারিভাবে যত টাকা খরচ হয় বেসরকারিভাবে তার হাজার লাখ গুণ টাকা খরচ হয়। কে করে? ভারতীয় জনতা পার্টি। গেল লোকসভা নির্বাচনের আগেও সুপ্রিম কোর্ট এরকম একটা ঘটনা, যদিও কতটুকু বন্ধ হয়েছে বলা কঠিন, ইলেকটোরাল বন্ড বন্ধ করেছে। এই ইলেকটোরাল বন্ড, নির্বাচনী বন্ডের টাকা কার ফান্ডে যায়? ১০০ টাকার মধ্যে ৯০ টাকা বিজেপির ঘরে। কিভাবে নেয়? ত্রিপুরাজ্যের মধ্যে এখানকার মন্ডল নেতারা, এই ত্রিপুরাজ্যের মধ্যে বিজেপির নেতারা যেরকম ভাবে টাকা তুলে ব্যবসায়ীদের কাছ থেকে, কন্ট্রাক্টরদের কাছ থেকে, ওই কাজ না করে
পিডব্লিউডি ইঞ্জিনিয়ারের কাছে ধমকিয়ে যেভাবে বিল নেয় ঠিক এইভাবেই টাকা দাও, না দিলে পরে বাড়ি জ্বলবে, বাড়ি ভাঙবে, মান সম্মান নিয়ে রাস্তাঘাটে হাঁটতে পারবেন না। ঠিক এই কায়দায় ভারতীয় জনতা পার্টি লক্ষ লক্ষ কোটি টাকা তুলেছে, তুলছে। আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীর যদি সত্যি সত্যি দেশের মানুষের উন্নয়নে, তাদের জীবন জীবিকার উন্নয়নে এতই যদি ওনার এত দরদ থেকে থাকে, ভারতীয় জনতা পার্টি এই টাকার উৎসগুলি বন্ধ করো। নির্বাচনে টাকা দিয়ে ভোট কেনা বন্ধ করো। নির্বাচনে হারার পরও ওই এমপি কিনে, এমএলএ কিনে সরকার ভেঙে বিজেপির সরকার তৈরি করা বন্ধ করো। এটা তো করছে না। কাজেই এটা আরেকটা চক্রান্ত, আরেকটা ষড়যন্ত্র। মজার ঘটনা হলো আজকের পার্লামেন্টে, এটা গতকাল সোমবার, গতকাল এই বিল পেশ করার কথা ছিল, গতকাল করেনি কি কারণে জানি। আজকে সকালবেলা এই বিলটা উত্থাপিত হয়েছে। বিল উত্থাপন করতে গেলে পরে বিল পাশের সময় একটা ভোট হয়, উত্থাপনের সময় একটা ভোট হয়। আমি একটু আগে দেখলাম এই বিল উত্থাপন করতে গিয়ে বিলের পক্ষে ভোট পেয়েছে মাত্র 269টা। এবার যে জোড়াতালি দিয়ে সরকার তৈরি হয়েছে, বিজেপি এবং তার দুই সহযোগী, বিহারের নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড আর অন্ধ্রপ্রদেশের তেলুগু দেশম পার্টির, এই দুই দল মিলে প্রায় 293 জন এমপি, 293 এমপি কিন্তু ভোট দেয়নি। লোকসভাতে সংখ্যাগরিষ্ঠ হতে গেলে পরে কমসে কম 273টা ভোট লাগে, 273টা ভোট পায়নি, 269টা ভোট পড়েছে তার পক্ষে। এই বিল পার্লামেন্টে অর্থাৎ লোকসভাতে পাস হতে গেলে পরে কমসে কম 362টা ভোট দরকার। তাহলে বাকি প্রায় 90টা ভোট কোত্থেকে আসবে? নরেন্দ্র মোদী, অমিত শাহ, ভারতীয় জনতা পার্টি আলবাত জানে বর্তমান যে তাদের শক্তি পার্লামেন্টে, কি রাজ্যসভা কি লোকসভা, 2/3 ভোট তাদের নেই। এই বিল পাশ করতে পারবে না। কিন্তু তারপরেও এই বিল তারা পেশ করেছে ভারতবর্ষের 140 কোটি মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এবং আগামী দিনগুলোতে তাদের সমস্ত ব্যর্থতা। কেন এটা করা যায়নি? বিল পাস হয়নি। কেন এটা হয়নি? বিল পাস হয়নি। বিরোধীরা করতে দেয় না। এ হলো খেলা। সেই দলটা আজকে ত্রিপুরা রাজ্য সরকার চালাচ্ছে। ঠিক আছে, 2018 ভিশন ডকুমেন্টের 299টা প্রতিশ্রুতি, 18 বিধানসভা নির্বাচনে ত্রিপুরার যে বামপন্থী ফ্রন্ট সরকার কাজ করেনি এ কথা বলার সাহস হয়নি তাদের। ত্রিপুরাজ্যের কৃষকরা, ক্ষেতমজুররা, দিনমজুররা, জুমিয়ারা তারা সুখে নেই, তারা উপাস। এখানকার বামপন্থী ফ্রন্ট সরকার এই স্থল বেষ্টিত এই প্রান্তিক রাজ্য তাদের 25 বছরের শাসনে এখানকার জনগণকে ঠকিয়েছে। এই কথাগুলি বলার হিম্মত তাদের হয়নি। তখন কি বলেছিল? ত্রিপুরা রাজ্যে যদি বিজেপি সরকার হয়
তাহলে দিল্লির যে সরকার, ত্রিপুরার সরকার একই দলের সরকার হবে, ডাবল ইঞ্জিনের সরকার হবে, সবকিছু ডাবল হবে। মানে বামপন্থী ফ্রন্ট সরকার যে কাজগুলো করে গেছে, যত স্কুল করে গেছে, যত হাসপাতাল করে গেছে, যত কলেজ করে গেছে, যত চাকরি দিয়ে গেছে, তার সব ডাবল হবে। শিক্ষক, কর্মচারী, শ্রমিক, তাদের বেতন, তাদের আয়ও ডাবল হবে। এর আগাতে তখন 170 টাকা 340 টাকা হবে। শিক্ষক কর্মচারী যাদের বেতন 20,000 টাকা, কমসে কম 40,000 টাকা হবে। সবকিছু ডাবল হবে। ছোট্ট ত্রিপুরাজ্য, কিতনা রাশি কা জরুরত হোগা, অর্থাৎ কত টাকা লাগবে, টাকার কোনো অভাবই নেই। তৎকালীন অর্থমন্ত্রী অসুস্থ অরুণ জেটলি এইমস হসপিটালে ভর্তি, তাকে ডাবল ইঞ্জেকশন পুশ করে নিয়ে এসে বিশেষ বিমানে আগরতলা নিয়ে বলালো, मैं वित्त मंत्री हूं, 40 लाख आबादी का लिए कितना राशि का जरूरत होगा, अर्थात 40 लक्ष एखानकार जनसंख्या, तार जन्य कत टाका लागबे, जा लागे आमि देब। আজকে সরকার প্রায় 5.5 বছর 7 বছর, শুধু আমরা যারা বিরোধী না, বিরোধী দলের যারা সমর্থক তারা না, এই ত্রিপুরার যে 40 লক্ষ মানুষ যারা বিজেপিকে ভোট দিয়েছেন, কোন রাজনৈতিক দলকে ভোট দেওয়া কোনো অন্যায় না, এটা আপনার অধিকার। ত্রিপুরাবাসী হিসাবে আজকে আমাদের হিসাব নিকাশ করে দেখতে হবে, মূল্যায়ন করতে হবে। ত্রিপুরাজ্যের মানুষের হিতে, এ রাজ্যের হিতে, এ রাজ্যের সামগ্রিক বিকাশে, কি নন এডিসি কি এডিসি সমস্ত এলাকার বিকাশে আজকে একটু মিলিয়ে দেখুন। একটা ছোট্ট রাজ্য, তার বিকাশ মানে হলো শুধু কিছু রাস্তা তৈরি করা, কিছু বিল্ডিং তৈরি করা, বা ওই মাঝে মধ্যে কিছু গান বাজনা করা না। সামগ্রিকভাবে এ রাজ্যের সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা, স্বাস্থ্য আর এ রাজ্যের যে অর্থনীতির অগ্রগতির যে মূল তার কাঠামোগুলো, এখানেও কৃষি, তার কি উন্নয়ন হয়েছে? শিক্ষাটাকে তো একেবারে সর্বনাশ করে দিয়েছে। সরকারিভাবেই ঘোষণা দিয়ে 1000-এর উপরে স্কুল বন্ধ করে দিয়েছে, আর আনুষ্ঠানিকভাবে স্কুল বন্ধ না করে ওই প্রাইমারি স্কুল থেকে কলেজ, আপনি প্রাইমারি স্কুলে যান, শিক্ষক নেই, সিনিয়র বেসিক স্কুলে যান, শিক্ষক নেই, হায়ার সেকেন্ডারি স্কুলে যান, শিক্ষক নেই, কলেজে আসুন, শিক্ষক নেই। আর ব্যাঙের ছাতার মতো কিছু প্রাইভেট স্কুল খুলছে। সব প্রাইভেট স্কুল খারাপ, কথা বলছি না, প্রাইভেট স্কুলের বিরুদ্ধে বলছি তাও না। বামফ্রন্ট সরকার যখন ছিল তখনও প্রাইভেট স্কুল ছিল, প্রাইভেট স্কুল ভালো চলুক, তখনও আমরা চাইতাম, এখন আমরা চাই। কিন্তু শত চেষ্টা করলেও 2-4টা প্রাইভেট স্কুল ছাড়া সব প্রাইভেট স্কুল চলতে পারে। কিন্তু আজকে একটা প্রতিযোগিতা, সরকারি স্কুল ফাঁকা করে বাধ্য হচ্ছে অভিভাবকেরা, কেননা সরকারি স্কুলে শিক্ষক নেই,
স্কুলের শৃঙ্খলা নেই, আর বিদ্যাজ্যোতি এটা সেটা করে নানা পরীক্ষা নিরীক্ষা করে একদম 12টা বাজিয়ে দিয়েছে। কি হবে এই প্রজন্মের আগামী দিন? এটা সর্বনাশের দিকে ঠেলে দিচ্ছে। কদিন বাদে বাদে বড় বড় আগরতলাতে পোস্টার, বিভিন্ন হোর্ডিংয়ে পোস্টার, আগরতলা মেডিকেল হাব হবে, স্বাস্থ্য হাব হবে। 1 বছর 1.5 বছর অন্তর লাখ লাখ টাকা খরচ করে ওই চেন্নাইয়ের অ্যাপোলো বা ব্যাঙ্গালোরের কোনো হসপিটাল থেকে কোনো একজন ভালো ডাক্তারকে নিয়ে এসে একটা হার্ট অপারেশন করে, একটা কিডনি ট্রান্সপ্ল্যান্ট করে বাস বলে দিল এখন থেকে তো ত্রিপুরাজ্যের মধ্যে হার্ট অপারেশন হচ্ছে, কিডনি ট্রান্সপ্ল্যান্টেশন হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, ত্রিপুরাজ্য মেডিকেল হাব। কিন্তু গিয়ে দেখুন হাসপাতালে ডাক্তার নেই। এই ত্রিপুরাজ্য প্রতি বছর বামপন্থী ফ্রন্ট সরকারের সেই সুদূর প্রসারী চিন্তার ফসল হিসাবে 1.5 শতাধিক ডাক্তার এই ত্রিপুরাজ্য তৈরি করে। আমাদের 2টো মেডিকেল কলেজ, বাইরেও কিছু ছেলে মেয়ে ত্রিপুরার কোটায় যায়, কিন্তু আমাদের হাসপাতালগুলোতে ডাক্তার আছে। গত 5.5-7 বছরে সরকারিভাবে ওই কিছু স্কিম বাদে একটা নার্স নিয়োগ হয়নি। বলছে স্বাস্থ্য হাব, শিক্ষা হাব, এই হাব সেই হাব। আর ভীষণ ডকুমেন্টে সেই যুবকদের যে বলা হয়েছিল প্রথম বছরে 50,000 চাকরি, তারপরের 4 বছরে আরো 6.5 লাখ। কদিন আগে ভারতের কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদীর মুখপত্র ডেইলি দেশের কথা তথ্য দিয়ে ছাপিয়েছে 2018 মার্চ যেদিন বামফ্রন্ট সরকার ক্ষমতা হস্তান্তর করে, সেদিন যত সংখ্যক সরকারি কর্মচারী ছিলেন, আজকের দিনে দাঁড়িয়ে কর্মচারীর সংখ্যা সরকারি দপ্তর থেকে বেতন নেয় 56,000 কম। সরকারের কোনো দপ্তর থেকে তার প্রতিবাদ করে বা শাসক দলের কোনো অংশ থেকে তার প্রতিবাদ করে একটা কথা বলতে এখনো সাহস হয়নি। এই যুবকদেরকে স্বপ্ন দেখানো হয়েছে তোমাদের সবার চাকরি হবে, প্রকাশ্যে বলেছে। আর অপ্রকাশ্যে বলেছে কি, যাও বিরোধী দলের অফিস ভাঙো, মিছিল আক্রমণ করো, ঘর থেকে বের হতে দিও না। একটা ফ্যাসিস্ট সুলভ আক্রমণ নামিয়ে এনেছে গত 6 বছর 6.5 বছর ধরে। এই যুবকরা স্বাভাবিকভাবে আজকে ক্ষুব্ধ, তারা কাজ চায়, দিশেহারা। কাজেই তারা যাতে ঐক্যবদ্ধ হতে না পারে, সংঘবদ্ধভাবে তাদের প্রতিবাদ তারা যাতে সংগঠিত করতে না পারে, নতুন কারখানা খুলেছেন, নেশার কারখানা। সরকারিভাবে ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রক অমিত শাহর দপ্তর যে রিপোর্ট বের করে, বাৎসরিক রিপোর্ট, এই রিপোর্টে বলা হচ্ছে এই ছোট্ট ত্রিপুরাজ্যের এর আগের মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী মাঝে মধ্যেই এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরার আওয়াজ তোলেন। যদি শ্রেষ্ঠ ত্রিপুরা ভালোর দিক থেকে হতে পারে, নিশ্চয়ই আমাদেরও গর্বের ব্যাপার হতো, আমরা সমর্থন করতাম। কিন্তু শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, মানুষের আয় উন্নতি বাড়ানোর কোনো ক্ষেত্রে শ্রেষ্ঠ না হতে পারলেও গত 6.5 বছর 7 বছরে এই ত্রিপুরা নেশা দ্রব্যের ব্যবহার, নেশা দ্রব্যের পাচার
নেশাদ্রব্যের চাষে সারা দেশের মধ্যে 1 নাম্বার, নারী নির্যাতনে 1 নাম্বার, রাজনৈতিক সন্ত্রাসে 1 নাম্বার। এইভাবে ত্রিপুরাজ্যের যৌবনকে সর্বনাশ করে দিয়েছে, শেষ করে দিয়েছে। শুধু বিজেপি না, একই কায়দায় ত্রিপুরা মথা। 2021 সালে আনুষ্ঠানিকভাবে জন্ম, কিন্তু এই যে এই কুশীলবরা আরো বহু আগে থেকেই এই ত্রিপুরাজ্যের মধ্যে ত্রিপুরাজ্যের গণতান্ত্রিক আন্দোলনকে, বামপন্থী আন্দোলনকে, বামফ্রন্ট সরকারের কাজকে ব্যাহত করার জন্য কখনো প্রকাশ্যে, কখনো অপ্রকাশ্যে, কখনো জঙ্গলে, কখনো এই স্বাভাবিকভাবে যারা নানাভাবে প্রতিবন্ধকতা তৈরি করেছিল, তারাই তো নানা নামে জুড়েছে। ত্রিপুরাজ্যের পাহাড়ে যুবকদেরকে সে উস্কানি দিয়েছে, ত্রিপুরাল্যান্ড তৈরি করব, তারপরে গ্রেটার ত্রিপুরাল্যান্ড। গত 3 বছরে 6 মাস 8 মাস পরে পরে শুধু স্লোগান পাল্টাচ্ছে। একবার বলছে গ্রেটার ত্রিপুরাল্যান্ড, তারপরে বলছে লাস্ট ফাইট। এই যে গেল নির্বাচনেও বলল গ্রেটার ত্রিপুরাল্যান্ড পাওয়ার জন্য এটাই লাস্ট ফাইট। আসল কথা হলো লাস্ট ফাইট বিজেপিকে রাখার জন্য। এবং তাই আজকে বিজেপিকে রক্ষা করার জন্য আপনাদের এই কৈলাসহরে, এই চণ্ডীপুরে যদি ত্রিপুরা প্রধান না প্রার্থী না হতো, বিজেপির যিনি প্রতিদ্বন্দ্বী জিততে পারতেন, যিনি মন্ত্রী হয়েছেন। লাস্ট ফাইট হলো বিজেপি রক্ষা করার জন্য, ট্রাইবেলকে রক্ষা করার জন্য, বা গ্রেটার ত্রিপুরাল্যান্ড করার জন্য না, এডিসির উন্নয়নের জন্য না। আজকে তাদেরকে ঘুরে ফিরে এসে বলতে হচ্ছে আমরা বামপন্থীরা এই এডিসির হাতে অধিক ক্ষমতা এবং অর্থের জন্য যে দাবি তুলেছি, 125তম সাংবিধানিক এই সংবিধান সংশোধনের বিল পাশ করো, এখন বলতে হচ্ছে। গত মার্চ মাসে চুক্তি করেছে, গত এই লোকসভা নির্বাচনের প্রাক্কালে 6 মাসের মধ্যে তাদের কনস্টিটিউশনাল সলিউশন হয়ে যাবে, এডিসি অনেক টাকা পাবে। এখন ডিসেম্বর মাস চলছে, মার্চ থেকে ডিসেম্বর মাস, প্রায় 9 মাস। কোথায় তারা? এইভাবেই বিজেপি, ত্রিপুরা মথা, আইপিএফটি আমাদের রাজ্যে জনগণকে ঠকাচ্ছে এবং নানা কায়দায় সন্ত্রাস, মিথ্যা, বুজরুকি এসব করে টিকে থাকার চেষ্টা করছে। এই লড়াইয়ে বিজেপিকে রক্ষার জন্য, রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, রাজ্যের যে বিকাশ যেখানে থেমে গেছে এটাকে পুনঃ সঞ্চালিত করার জন্য গত 2023 সালে সারা দেশে যেমন পরবর্তী সময়েতে ইন্ডিয়া ব্লক তৈরি হয়ে, ইন্ডিয়া মঞ্চ তৈরি করে বিজেপিকে ঠেকানোর জন্য চেষ্টা হয়েছে, বা এখনো সে চেষ্টা জারি আছে, এই রাজ্যের মধ্যেও আমরা সিট বাগাবাগি করে, সিট শেয়ার করে আমরা ভোটে অংশগ্রহণ করেছিলাম। উদ্দেশ্য একটা, কোনো রকমে ক্ষমতা দখল করা নয়। কমিউনিস্টরা কখনো ক্ষমতাকে সেরকমভাবে যে ক্ষমতা কেন্দ্রিক চিন্তা করে না। 2023 সাল যে গণতন্ত্রের পতাকা মাটিতে লুটিয়ে দিয়েছে, মানুষের কণ্ঠস্বর বন্ধ করে দিয়েছে, এই রাজ্যের মানুষের তার সাংবিধানিক পাওনা এগুলা সব
থেকে বঞ্চিত করেছে, সেটাকে যাতে পুনরুদ্ধার করতে পারে, এটাই স্বার্থ। এখানে আমরা কংগ্রেসের সাথে আমরা সিট ভাগাভাগি করেছিলাম এবং এই কৈলাসহর কেন্দ্র আমাদের জেতা সিট, সিটিং সিট, বৃহত্তর স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আমরা ছেড়ে দিয়েছি। যাই হোক, আমাদের সে লড়াই সফল হয়নি এবং কেন হয়নি ব্যাখ্যার প্রয়োজন নেই। টিপরামথা যদি সেই জায়গাতে বিজেপির হয়ে সে গোপন খেলা না খেলত, বিজেপির বুথ 39% নেমে গিয়েছিল, সবাই জানেন। আজকে ত্রিপুরাজ্যে গণতন্ত্রের পতাকা উড্ডীন হতো। কিন্তু বন্ধুরা, সে লড়াই আমরা একসাথে লড়লেও পরবর্তী যে 1.5 বছর কাল, এই সময়তে আরো দুটো নির্বাচন হয়েছে, লোকসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন। লোকসভা নির্বাচনও সর্বভারতীয় যে লড়াই, আমরা সে লড়াইয়ের ডাকে সাড়া দিয়ে এখানেও একটা সিট ভাগাভাগি করে আমরা দাঁড়িয়েছি পূর্ব পশ্চিমে। আমাদের প্রার্থী ছিলেন কমরেড রাজেন্দ্র রিয়াং, আজকে বক্তৃতা করেছে। কিন্তু গণতন্ত্র রক্ষার জন্য, স্বৈরাচার বন্ধের জন্য, দুর্নীতি রুখার জন্য যাদের সাথে আমরা একসাথে লড়েছি, তাদের ভূমিকাটা কি? এই কৈলাসহর মহকুমাতে তাদের চেহারাটা কি? এই যে গেল ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, আমরা বামপন্থীরা, সিপিআইএমরা যদি সহযোগিতা না করতাম, এই গৌরনগর ব্লকে কংগ্রেস জিততে পারত। কিন্তু এই ভোট হওয়ার পর কংগ্রেস দলের তাদের মুখে কি ধরনের কথাবার্তা বের হচ্ছে, কি বলছেন তারা? গৌরনগর ব্লক, কদিন আগে আমি এসেছিলাম শ্রীনাথপুর পঞ্চায়েতে, সেখানকার পাবলিক কি বলছে? চণ্ডীপুর ব্লকের সাথে গৌরনগর ব্লকের পরিচালনার মধ্যে কোনো ফারাক নেই। ওইখানে বিজেপি, এখানে কংগ্রেস। ওইখানে বিজেপির মাতব্বরদের সব সেবা করে তারপরে কাজ করতে হয়, আর এখানে কংগ্রেস দলের মাতব্বরদের সেবা করে কাজ করতে হয়। ফারাকটা কি? নামটা শুধু পার্থক্য। আর এইটুকু ক্ষমতা পেয়ে যে সিপিআইএম লাল ঝান্ডা গণতন্ত্র পুনরুদ্ধারে এই কৈলাসহর বিধানসভা কেন্দ্রে গত 2023-এ কংগ্রেস দলের প্রার্থীকে রেকর্ড ভোটে জেতাবার জন্য যারা বামপন্থীরা বুক চিতিয়ে কাজ করলো, আজকে তাদের বক্তব্যটা কি? আমরা কথাটা বলছি এই কারণে এখানে যে না, সারা দেশে বিজেপির স্বৈরাচার, সাম্প্রদায়িকতা, দেশের সংবিধানকে ভাঙার চেষ্টা, তার বিরুদ্ধে আমাদের লড়াইয়ে আমরা একসাথে আছি। কিন্তু ত্রিপুরাজ্যে যদি সেই দলের একটা অংশ যদি সাধারণ একটা ক্ষমতার জন্য তারা এই বৃহত্তর আজকে সারা দেশের আহ্বান, এ রাজ্যেরও যে রক্তক্ষরণ, এটা যদি ভুলে যায়, এটাও তো বকলমে ত্রিপুরামথা যেরকমভাবে বিজেপিকে সহযোগিতা করেছে, ঠিক সেরকমই আরেকভাবে বিজেপিকে সহযোগিতার সামিল হবে। কাজে আমরা চাইব গণতন্ত্রের স্বার্থে, এ রাজ্যের উন্নয়নের স্বার্থে, এ রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের যে লড়াই, এই লড়াইকে তেজি করার স্বার্থে সত্যিকারের যারা গণতান্ত্রিক শক্তি, ধর্মনিরপেক্ষ শক্তি, তারা সারা দেশ থেকে শিক্ষা নেবেন। আমাদের পার্টিও এই জায়গায় আমাদের লড়াই, শত আক্রমণ, শত নানাভাবে হেনস্থার পরেও আমাদের লড়াই থামবে না, আমাদের লড়াই এগোবে।
যাদেরকে আমরা বন্ধু ভেবেছি এরা যদি শত্রু ভূমিকা পালন করে, সেই শত্রুর হাত ছেড়ে দিয়ে আমরা একাই লড়ব। এইভাবেই লাল ঝান্ডা এগিয়ে যাবে আমাদের এই 24তম সম্মেলনে। আমাদের আগামী দিন ত্রিপুরাজ্যের জনগণের যে আকাঙ্ক্ষা, এটাকে মেটানোর জন্য কিভাবে আমাদের কাজ করতে হবে সেটা চিহ্নিত করারই, সে আলোচনা করারই এই সম্মেলন। এইভাবেই আগামী দিন এই কৈলাসহরে আমাদের পার্টির শক্তিকে আরও বাড়ানোর জন্য আপনারা বিগত 6.5 বছর 7 বছর যেরকমভাবে থেকেছেন, আগামী দিনেও সেভাবে পাশে থাকবেন, এই আহ্বান রেখে আবারও সকলকে নমস্কার, অভিনন্দন এবং আদাব জ্ঞাপন করে আমার কথা বলা শেষ করছি।